মাত্র ৫টা লোককে গুলি করে মেরে ফেলার পর গাড়ি নিয়ে আকাশ নদীর দিকে যাচ্ছিল। তখনই রাস্তায় এই তাড়াতাড়ি করে গাড়িটা চালান। আপনারা কারা? আমরা কারা তা জেনে তোর কোনো কাজ নেই। কেউ আসার আগে তাড়াতাড়ি করে এখান থেকে বের হতে হবে। এরা ওনাকে বল তাড়াতাড়ি করে যেন গাড়িটা চালাই। আপনি কি কানে শুনতে পান না? তাড়াতাড়ি করে গাড়িটা চালান। যদি ধরা খেয়েছি তাহলে কিন্তু আপনাকেও ছাড়বো না বলে দিলাম। কথাটা শুনে আকাশ গাড়ি চালাতে থাকে। এখন আপনাদের পরিচয় দিই। ইরা ওর বাবা মার একমাত্র দুষ্ট আদরের মেয়ে। এখন ওরা এসেছে ওর একটা বান্ধবীকে বিয়ে বাড়ি থেকে উঠিয়ে নেওয়ার জন্য। এখন চলুন ১ ঘন্টা আগের কাহিনী আপনাদেরকে বলি। ১ ঘন্টা আগে কখন আসবি তুই? এই তো বান্ধবী, রাস্তায় আছি, 10 মিনিট লাগবে। তোর 10 মিনিট হতে হতে এইদিকে আমার বিয়েটা হয়ে যাবে। তুই কোনো চিন্তা করিস না, আমি তো আছি। তা বাকিরা কই? ওরা ভয়ে কেউ আসেনি। ওরা তো দেখতেছি বান্ধবী নামে একটা কলঙ্ক। থাক, বাদ দে। তুই তো জানিস ওরা অনেকটা ভীতু। এখন তুই আমার একমাত্র ভরসা, একটু তাড়াতাড়ি করে আই। এদিকে ওভার ড্রাইভারকে তো ইরা জ্বালিয়ে মারছে। কিছুক্ষণ পর বাসার নিচে নামে, ভাড়া দিয়ে ভেতরে চলে আসে। এতক্ষণ লাগে তোর আসতে? রাস্তায় এত জ্যাম। এখান থেকে বের হব কি করে তা আগে বল আমাকে। আমি তো এসেছি। অত চিন্তা করছিস কেন বলতো? তুই একটা বোরকা পরে নে, বাকিটা আমি ব্যবস্থা করতেছি। তুই পারবি তো? কিডন্যাপ করার উপরে 10টা মুভি দেখেছি, সেই জন্য তুই কোনো চাপ নিস না, বুঝলি? পটর পটর বন্ধ করে চল এখন। বোরকা পরিয়ে রিমোকে নিয়ে বের হয়ে আসে। কিন্তু কোনো কিছুই নেই যার মাধ্যমে করে রিমোকে নিয়ে পালাতে পারবে। নিজেরা কিছু তো নেই, তুই না বললি সব কিছু ম্যানেজ করেছিস, এই তোর ম্যানেজ করার নমুনা। দোস্ত, আমি তো একা, সেই জন্য বুঝতেই তো পারছিস। এখন কি করবি আগে ঠিক করে নে। ওই তো একটা গাড়ি এসেছে, ওটাতে করেই পালাই। ওবারে ওরা দুইজন এসে বসে। এর পরের কাহিনী তো আপনারা সবাই জানেন। তাহলে চলুন বর্তমানে ফিরে আসি। গাড়ির মধ্যে ওরা সবাই বসে আছে। একটা কথা বলবো কি? কি কথা? আপনাদের মধ্যে কোনে কে? কোনে কে মানে? দুজন যে বিয়েবাড়ি থেকে পালিয়েছেন তা কিন্তু আপনাদের দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু বোরকা পরাতে ঠিক বুঝতে পারছি না। আপনাকে এত কিছু বুঝতে হবে না, গাড়িটা শুধু চালাতে থাকুন। কিন্তু আমরা কোথায় যাচ্ছি তা তো অন্তত বলবেন আমাকে। সামনে যে 4 রাস্তার মোড় পাবেন, ওখানে নামিয়ে দিলেই হবে। 4 রাস্তার মোড়ে নামিয়ে দেয়। ওরা নেমে রিমোকে একটা ছেলের কাছে তুলে দিয়ে ইরা আবার ওভারে এসে বসে। কি দেখছেন? যা ভেবেছিলাম তাই হলো। তবে সত্যি এই যুগের মেয়েরা এইসব করবে আজও বিশ্বাস করতে কষ্ট হয়ে যায়। আপনার বিশ্বাসে আমার কিছু যায় আসে না। আপনাকে কোথায় নামিয়ে দিব বলেন? আমাকে কিছুটা সামনে একটা বাড়ি দেখতে পাবেন, সেই বাড়িতে নামিয়ে দিলেই হবে। কিছুক্ষণ পর সে বাড়ির সামনে চলে আসে। ইরাও নেমে পড়ে ওইখান থেকে, কিন্তু ভাড়া দেওয়ার সময়ে খেয়াল করে ওর ব্যাগ ভুলে গেছে, বাসায় রেখে গেছে। কি হলো, ভাড়া দিন। ব্যাগ তো বাসায়, আপনি একটু অপেক্ষা করুন, আমি বাসায় এসে ব্যাগ এনে আপনার বাকি টাকা দিয়ে যাব। ঠিক আছে, যান তাহলে। ইরা চলে যায়। আকাশও দেরি না করে চলে আসে ওইখান থেকে, কেননা ওকে এখন অন্য একটা কাজে যেতে হবে, সেজন্য চলে যায় নদীর ধারে। এদিকে ইরা টাকা নিয়ে এসে দেখে গাড়িও নেই, সাথে আকাশও। এটা কি হলো? লোকটার টাকা না নিয়ে চলে গেল। আচ্ছা, কোনো একটা সময় দেখা হলে দিয়ে দিব তখন। নদীর ধারে এসে একটা নৌকা দেখতে পায়, ওখান থেকেই লোকেরা মাল নামাচ্ছে। যাক, বাঁচলাম তাহলে। আর একটু লেট হলে তো সব কিছু হাতছাড়া হয়ে যেত। আচ্ছা, এই লোকগুলো ধরবো কি করে? লোকগুলোকে না ধরতে পারি মালগুলো তো জব্দ করতে পারবো। এই বলে সামনে এগোতে যাবে, তখনই শুকনো কিছুর ওপর পা পড়ে। এতে কিছু একটা ভেঙে যায়, যার শব্দ ওই লোকগুলো শুনতে পেল। ওই কে রে এখানে? ওই কথা বলছিস না কেন? কোনো শব্দ না পেয়ে ওরা ওখানে আসতে থাকে। এতক্ষণে ওখান থেকে সরে এসে নৌকার কাছে চলে আসে। কোমর থেকে 2টা পিস্তল বের করে 6 জনকে শেষ করে দেয়। গুলির শব্দে বাকিরাও সাবধান হয়ে যায়। দেখ তো কতজন এসেছে। মাত্র একজন এসেছে। ধর ওই শালাকে। মাথা কি তোর গেছে? দেখছিস না ওই 6 জনকে মেরে ফেলেছে। যদি আমরা এখন যাই তাহলে আমাদের কি হবে তা কি ভেবে দেখেছিস? তাহলে এই মালগুলা? আগে নিজে তো বাঁচি, তারপর মালের চিন্তা। ওরা 2জন ওখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে কাউকে কল দেয়। মাল এখন আমার কাছে। তাইলে ওই লোকগুলা নিয়ে চলে আসো। অনেক ভারী, কাউকে পাঠান। তোমাকে আগেই বলেছি ঈশানকে সাথে নিয়ে যাও, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না। এবার থেকে আপনার সব কথা শুনবো। এই নিয়ে কথাটা 100 বার বলছো। এবার কিন্তু আমি সব মাল
পানিতে ভাসিয়ে দিব যদি লোক না পাঠান। 1 ঘন্টা অপেক্ষা করো, আমি লোক পাঠিয়ে দিচ্ছি। কি 1 ঘন্টা? ততক্ষণে যদি আমাকে এরা একা পেয়ে মেরে ফেলে? আচ্ছা তুমি চাও বলো তো? আচ্ছা, আপনার কাউকে পাঠাতে হবে না, আমি নিয়ে আসতেছি। 2 ঘন্টা পর মালগুলো এনে ওর স্যারের কাছে দেয়। দেখে নিন সবটা ঠিক আছে কিনা। যদি কম হয় থাকে সেটা তো বলতে হয়, পারবো না কতটা কম হচ্ছে। 5 ভাগের 1 ভাগ আমি মেরে দিয়েছি। ফাজলামো বন্ধ করো, এখন কোন জায়গায় যাবে তা বলো। আমার ভাড়াটা নিতে যাচ্ছি। কিসের ভাড়া? একটা মেয়েকে লিফট দিয়েছিলাম, ভাড়া বাকি আছে, সে ভাড়া আনতে যাব। তুমি আর ভালো হলে না। আচ্ছা যাও, তবে তাড়াতাড়ি আসিও। কোনো কাজ থাকলে বলে দিন, একসাথে করে নিব। ভাড়া নিয়ে আমি বাসায় যাব। এখন কোন বাসায় যাবে? আপনার তো পরিবার আছে, আমার তো সেটাও নেই। নিজের হাতে রান্না করে তারপর আমাকে খেতে হয়। তাইলে একটা বিয়ে করে নিলেই তো পারো। আমার কাছে কে দিবে তার মেয়েকে বিয়ে? কেন, একটু আগেই তো একজনকে নামিয়ে দিলে। যদি মেয়েটা সুন্দর থাকে তাইলে প্রস্তাব দিয়ে দাও। এভাবে প্রস্তাব দেওয়া যায় নাকি? আচ্ছা ওটা তোমার ইচ্ছা, তেমন কোনো কাজ নেই, তুমি তাইলে যাও এখন। অফিস থেকে বের হয়ে চলে আসে ওর বাড়ির সামনে। এদিকে ইরা তখন বাসার ছাদে ছিল। গাড়িটা দেখতে পেয়ে তাড়াতাড়ি করে নিচে নামে। গাড়ির কাছে এসে আপনি তখন না বলে চলে গেলেন কেন? অন্য একজন যাত্রী অপেক্ষা করছিল, সেজন্য যেতে হয়েছে। এই নিন 1000 টাকা, আশা করি এই টাকায় হয়ে যাবে। হবে। তা আপনি কি গাড়িতে যাতায়াত করেন? কেন বলুন তো? নয়তো বলতাম আমাকে কল দিয়ে আমি নিয়ে যেতাম যেখানে যেতে চাইতেন। কথাটা তো খারাপ বলেননি। আপনার নাম্বারটা দিয়ে যান, আমি কল করে ডেকে নেব প্রয়োজন পড়লে। তাহলে নাম্বার নিন। নাম্বার দিয়ে বাসায় চলে আসে। এসে রান্না করতে থাকে। এখন তো বুঝতে পারছেন আকাশ একাই থাকে এখানে। তাছাড়া আকাশের পরিবারের কেউ নেই। ছোটবেলায় ওর বাবা মারা যায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে। এরপর বাকি যে আপনারা গল্পের সাথে থাকলে জানতে পারবেন সব কিছু। এদিকে রান্না হতে থাকুক, ততক্ষণে আমরা ভিলেনের কাছ থেকে ঘুরে আসি। বস বস, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বল? মালগুলো কোথায়? মাল তো নেই। মাল নেই মানে? কেউ একজন এসে আমাদের লোকদের মেরে মালগুলো নিয়ে যায়। তোরা দুজন কি করছিলি? যেখানে 6 জনকে মেরে ফেলেছে সেখানে আমাদের 2 জনকে কিভাবে আর বাঁচিয়ে রাখবে বলুন? তোরা দুজন মারা পড়লে আরো ভালো হতো। এইসব কি বলছেন বস? আহমক কোথাকার, তোদের জন্য আমার অনেক কোটি টাকার মাল নষ্ট হয়ে গেল। কি করবো বস? ছেলেটা আসলো বিদ্যুতের গতিতে এসে সবাইকে মেরে ফেলে। তোরা ওর গুণ গাইতে থাক, এদিকে আমার সব কিছু শেষ করে দিল ওই ছেলেটা। আমরা কি করব? তোরা কি করবি তা তো আমি জানি না, কিন্তু আমার বস যে আমার ওপর কি করবে আমি তো সেটাই ভাবতেছি। ওই তো বলতে না বলতেই কল দিল। মালগুলো ঠিকভাবে এসেছে তো? মাল তো মালের কি হয়েছে? সব মাল তো কেউ একজন এসে আমার লোকদের মেরে এসে মালগুলো নিয়ে চলে যায়। ওহ তাই নাকি? জি বস, সত্যি বলছি। তাহলে যে 2 জন ফিরে এসেছে ওদের আমার কাছে পাঠিয়ে দে। জি বস, পাচ্ছি। কল কেটে দিয়ে ওই লোক দুজনের মুখের দিকে তাকায়। বস কি বলেছে? তোদের দুজনকে যেন ওনার কাছে পাঠাই। আমরা কেন ওনার কাছে যাব? সেটা তো আমি জানি না। এদিকে লোক দুটা যেতে থাকে। অন্যদিকে আকাশে রান্না করা শেষ, আবার খেয়ে নেয়। কিছুক্ষণ পর ঘুমিয়ে যায়। অন্যদিকে লোক দুটো ম্যাকের কাছে আসে। আমাদের ডেকেছে? তা যে ছেলেটা সবকিছু করলো সে দেখতে কেমন ছিল তার একটা ছবি বানাও দুজনে মিলে। কিছুক্ষণের মধ্যে ওরা দুইজন মিলে ছবি বানাতে থাকে। তবে ওরা বানাচ্ছে না, বানাচ্ছে আর্টিস্ট। ছবি বানানো হয়ে এলে এটা সে ছেলে। তোমরা 2 জন এবার আসতে পারো। তবে একটা কথা, এরপর থেকে যদি কখনো এরকম হয় তাহলে কিন্তু 2 জনকে আমি মেরে ফেলবো। এরকম বলতে কি রকম? হয় মারা যাবি, নয়তো যে মারতে আসবে তাকে মেরে ফেলবি। কথাটার মানে বুঝতে পেরেছিস? না বস, বুঝতে পারিনি। এরপর থেকে যদি আমার মাল হারিয়ে যায় বা কেউ নিয়ে যায়, ওই কথাটা যদি আমি শুনতে পাই তাহলে ওই কাজে যে যে গিয়েছিল তাদের সবাইকে মেরে ফেলবো। কথাটা মাথায় রাখবি। ঠিক আছে বস। ওরা যাবার পর ম্যাক ও লোকদের ছবির সাথে মিলিয়ে যাওয়া লোককে ধরতে বলে। অন্যদিকে রাত 9টা বাজে। আকাশকে কেউ কল দেয়। কে বলছেন? আমি ইরা চৌধুরী। আমি তো আপনাকে চিনি না। এটা উবার ড্রাইভারের নাম্বার তাই না, যে আমাকে দুপুরের দিকে লিফট দিয়েছিল? হ্যাঁ, আমি সেই লোক। তাহলে এত ভাব নিচ্ছেন কেন? আমি কখন ভাব নিলাম? মাত্রই তো আমাকে চিনেও না চেনার ভান করলেন। আশ্চর্য, আপনি তো ঠিকমতো নামটাও আমাকে বলেননি, তাহলে আমি বুঝবো কিভাবে?
বলুন। তা আমার বাসার নিচে আসতে পারবেন? কখন আসতে হবে বলেন। এখনই আসুন। রাত 9টা বাজে। তো কি হয়েছে? আমার তো কোনো সমস্যা নেই, সেই জন্য তাড়াতাড়ি আসুন। 20 মিনিট লাগবে, ততক্ষণে তৈরি হয়ে নিন। বেশি সময় যেন না লাগে। এদিকে 5 মিনিটে রেডি হয়ে নেয় বাইক নিয়ে ইরার বাসার গেট থেকে একটু দূরে দাঁড়িয়ে কল দেয়। আপনাকে তো দেখতে পাচ্ছি না। আমি গেটের কাছে। কই, দেখছি না তো। আমার থেকে একটু দূরে থাকবেন। একটা ছেলে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। ওই ছেলেটাই আমি, তাড়াতাড়ি করে আসুন। ইরা বাইকে এসে বসে, বাইক চলতে থাকে। তখন আপনার গাড়ি ছেড়ে বাইকে কেন? সন্ধ্যের দিকে গাড়ি জমা দিয়ে দেই, তারপর কারো লাগলে বাইক নিয়ে যাই। এটা অবশ্য ভালো কাজ করেছেন। কথাটা বলতে না বলতেই পুলিশ এসে বাইক থামায়। তোমাদের হেলমেট নেই, বাইকের কাগজপত্র কোথায়? এই নিন কাগজপত্র, কিন্তু হেলমেট তো নেই। 500 টাকা দাও আর চলে যাও। কি আর করার, টাকা দিয়ে চলে যায়। বাকি পথ আকাশ ওর সম্পর্কে বলতে থাকে, সাথে ইরাও নিজের সম্পর্কে বলতে থাকে। বলা শেষ হলে, এই তো চলে এসেছি। এটা তো কাজী অফিস। তো কি হয়েছে? এখানে তো বিয়ে করতে বা পড়াতে আসে। আমিও সেই কাজেই এসেছি। মানে তো বুঝলাম না। তোমাকে এত কিছু বুঝতে হবে না, ভেতরে চলো এখন। ওরা ভেতরে আসে। ওখানে তেমন কোনো ছেলে ছিল না, শুধু 2টা মেয়ে ছিল। ওই তো ওরা চলে এসেছে। কিরে এত লেট করলি কেন? বাসা থেকে বের হতে কত যে ঝামেলা। কি বলিস? কই এত ঝামেলা? তোরা তো সুযোগ বুঝে ওকে নিয়ে পালাতে সাহায্য করলি না। কি করব বল, এইসব বিষয়ে আমাদের একটু বেশি ভয় করে, সেসব তো জানিস। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। কাজী সাহেব, আপনি এবার বিয়ে পড়ান। বিয়ে পড়াবে মানে? কাজীর কাছে তো সবাই বিয়ে করতেই আসে। কিন্তু আমি তো আপনাকে ঠিকমতো চিনিও না। চেনেন না তো কি হয়েছে? একজন আরেকজনের ব্যাপারে পুরোপুরি না জেনেই কাজটা করা কি ঠিক হবে? এখানে জানাজানির কি আছে? কাজী সাহেব, আপনি বিয়ে পড়ান তো। তারপরও একবার ভেবে দেখুন। কোনো কিছুই ভাবনার নেই। ঠিক আছে কাজী সাহেব, এই নিন আমার পরিচয়পত্র। তোমার পরিচয়পত্র ওনাকে কেন দিচ্ছেন? তো আমাকে বিয়ে করবেন, সেখানে আমার নাম ঠিকানা তো লিখতে হবে। আপনি যদি আমার উপকার না করতেন তাহলে ঠাস করে একটা চড় মারতাম। একটু আগেই তো বলেছেন। ও, আমি কি একবারও বলেছি আমি তোমাকে বিয়ে করব বলে এখানে এনেছি? তাহলে এখানে কেন এসেছি? আমার বান্ধবী রিমুর বিয়ে দেওয়ার জন্য। ওকে তো তখন ভাগিয়ে নিয়ে এসেছি, সেই জন্য এখন ওর বিয়ে দেব, তাই এখানে আসা। ওহ তাই বলুন। আমি তো কি না কি মনে করে বসে আছি। মনে করা হয়ে এলে বিয়েটা পড়ানো হোক। কাজে বিয়ে পড়ানো হয়ে গেলে সবাই রেডি হয়। দোয়া করিস আমার জন্য। চিন্তা করিস না বান্ধবী, আমরা আছি। হ্যাঁ, তুই কোনো টেনশন করিস না। কতটা যে থেকেছিস তা তো দেখলামই। থাক সেসব কথা, সাবধানে থাকিস। কোনো কিছু লাগলে অবশ্যই জানাবি। কাজের বিয়ে পড়ানো হয়ে গেলে সবাই বের হয়। এরপর রিমু চলে যায় ওর বরের সাথে। রিয়া ও রিমি ওরাও চলে যায়। আকাশ তো ইরার দিকে তাকিয়ে, সরি, আমি সরি কেন? না বুঝে ওইসব বলে ফেলেছি। যা হওয়ার হয়েছে, এখন আমাকে বাসায় পৌঁছে দিন, অনেক রাত হয়ে গেছে। ঠিক আছে চলুন, তবে একটা কথা বলার ছিল। কি কথা? আপনার বাবা মা কি এইসব বিষয়ে জানে? ওনারা এইসব বিষয়ে জানে না। কি করি আমি, একদম লুকিয়ে লুকিয়ে করি। চলুন আপনাকে বাসায় পৌঁছে দেই। ইরাকে বাসায় পৌঁছে দিয়ে আকাশ ওর বাসায় ফিরছিল। পথের মধ্যে ম্যাকের লোকেরা আকাশকে এসে ঘিরে দাঁড়ায়। এ কি তোমরা কারা? এভাবে পথ আটকে দাঁড়িয়ে থাকার মানে কি? পথ আটকে কেন দাঁড়িয়েছি তা কি তোকে বলতে হবে? আমাকে বলতে হবে না, কিন্তু আমার সামনেই কেন দাঁড়িয়ে আছো? তোকে মারবো বলে। অনেক লোক চেষ্টা করেছে, কিন্তু কেউ এখনো মারতে পারিনি। সেখানে তোমার কথা তো বাদই দিলাম। কিন্তু আমরা তোকে মারবো। দাঁড়িয়ে না থেকে মারামারি তো করবি। ওরা মারতে আসে, কিন্তু ওরা তো জানে না কার সাথে এসেছে মারামারি করতে। কিছুক্ষণ পর ওরা সবাই মাটিতে পড়ে আছে। এখনো কি মারামারি করার ইচ্ছে আছে? এর মধ্যে ওখানে পুলিশ চলে আসে। এসেই তো, এই ছেলেকে ধরো। আমাকে কেন ধরছেন? আমি কি করলাম? এতগুলা লোককে মারার পরও বলছিস আমি কি করেছি? ওরা তো আমাকে মারতে এসেছে, সেজন্য আমি নিজের আত্মরক্ষায়। তোর মতো হিরো আমি অনেক দেখেছি। এখন চল থানায়, ওখানে তোর হিরোগিরি বের করব। অফিসার, আপনি কিন্তু ভুল করছেন। পুলিশের মুখে মুখে আবার তর্ক করছিস। এই তোরা এদের হসপিটাল নিয়ে চল, আর একে থানায়। অন্য পুলিশ ওই লোকজনকে নিয়ে চলে যায় হসপিটাল। কিছু পুলিশ থানায় আকাশকে নিয়ে আসে। অফিসার, কিছু কথা বলা যাবে কি? কি কথা বল?
একটা কল করা যাবে কি? ঠিক আছে, এই নে মোবাইল। কল করে পুলিশের হাতে মোবাইল দেয়। পুলিশ অফিসার তো কথা বলে একটু অবাক হয়। সরি স্যার, আমি ঠিক বুঝতে পারিনি। আমি ওনাকে এখনই ছেড়ে দিচ্ছি, আপনি যেতে পারেন। ওখান থেকে বের হয়ে বাসায় আসে। বাসায় এসে ঘুমিয়ে পড়ে। সকালবেলায় ইরা সকাল হয়ে গেছে, ভার্সিটিতে যাবি কখন? আর একটু ঘুমাই আমি। আর ঘুমাতে হবে না, তাড়াতাড়ি করে উঠে রেডি হয়ে নে। এর মধ্যে ইরার বাবা রফিক চৌধুরী ওখানে আসে। ইরা কিন্তু ওর বাবাকে অনেক ভয় পায়। কি হয়েছে? ইরা উঠছে না? আব্বু, আমি তো কখন উঠে বসে আছি। তাইলে এখন ভার্সিটিতে যাও। আচ্ছা, ভার্সিটিতে কোনো ছেলে তোকে ডিস্টার্ব করছে না তো? না আব্বু। যদি কেউ করে তাইলে আমাকে কিন্তু বলবি। ঠিক আছে, বলবো তাহলে। কিছুক্ষণ পর ইরা ভার্সিটিতে আসে। ওখানে রিয়া রিমু আসে। কি করব, কাল এত কিছু করে পুরো ক্লান্ত হয়ে গেছিলাম। আচ্ছা রিমু, আর কিছু জানিয়েছে? রাতেই তো ওর বাসর হলো, ঘুম থেকে এখনো উঠেছি কিনা এটাই তো জানি না। যাক, বুঝতে পেরেছি। উফ, কবে যে আমার ওর এরকমটা হবে। কিসের কথা বলছিস? এই যে বাসরের কথা। মার খেতে না চাইলে ক্লাসে আয়। অন্যদিকে আকাশ অফিসে আছে। এসে রফিক চৌধুরীর রুমে আসে। আসবো কি? আসো। গতকাল রাতে কি হয়েছিল বলো তো? আমার মনে হয় আমি যাদের বাঁচিয়ে রেখেছি ওরা ওদের বসকে বলে দিয়েছে। ওখান থেকে ওদের বস আমাদের সম্পর্কে খোঁজ নিয়ে গতকাল এই কাহিনীটা করলো। তোমাকে কিন্তু এখন অনেক সাবধান থাকতে হবে। সে না হয় থাকলাম, তা নতুন কোনো কাজ আছে কি? কাজ তো একটা আছে, কিন্তু তুমি তো করবে কিনা সেটাও তো প্রশ্ন। আগে বলবেন তো। একটা মেয়ের সাথে প্রেমের অভিনয় করে তার কাছ থেকে সব তথ্য বের করতে হবে। এরকম কাজ আমি করব না, তা কিন্তু ভালো করেই জানেন। জেনে বললেই তো তোমাকে বলতে চাই নি, সেজন্য এই কাজটা ঈশানকে দিয়ে। ঈশান, ভিতরে আসো। স্যার, আমাকে ডেকেছেন? হ্যাঁ, ভিতরে আসো। আরে স্যার, আপনি এখানে? তুই সারাদিন থাকিস কোথায়? আমি কখন কোথায় থাকি তা আমি নিজেও জানি না। যে কাজটা দিয়েছে সে কাজটা কর। আচ্ছা, তুমি এখন কি করবে? আর এখন আমি তাহলে কি করব? তুমি ভার্সিটিতে যাও। আমার তো পড়াশোনা শেষ। সে সব আমি জানি। তাহলে আর কেন যাব? এই ফাইলে সব কিছু লেখা আছে, পড়ে নিও, তাইলেই জানতে পারবে। সংক্ষিপ্তভাবে কিছু বলে দিন। রফিক চৌধুরী কিছু কথা বলে, যা শুনতে থাকে। শোনার পরে আমি তাহলে গেলাম, আর তুই কাজটা ঠিক মতো করিস। ঠিক আছে, করে নিব। ওরা দুজনই কাজে বেরিয়ে পড়ে। অন্যদিকে ম্যাক ওর চালাকে কল দেয়। কতটুকু হলো কাজ? বস, ওরা তো হসপিটালে কেন? ওই ছেলে ওদের মেরেছে। এখানে পুলিশ এসে ওদের হসপিটালে নিয়ে যায়, আর ওই ছেলেটাকে থানায়। তাই এসব কথা আমাকে আগে কেন বলিসনি? আমি তো একটু আগে এসেছি হসপিটালে। ওই ছেলের হাতে বারবার মার খাচ্ছে। ওই ছেলের ফড়ি। পরিচয় আমি খুঁজে বের করব, এই নিয়ে চিন্তা করবেন না। এই দিকটা তো সামাল গেল। অন্যদিকে আকাশ চলে আসে ভার্সিটিতে। প্রথম কোন দিকে না এসে ক্যান্টিনে আসে। এসে খাবার শুরু করে। তখনই এটা ওই ছেলেটা না? কোনো ছেলে? আরে, গতকাল আমাদের সাথে কাজী অফিসে যে ছিল। এটা তো সে ছেলে। দাঁড়া, ইরাকে ডেকে নিয়ে আসি। রিমি ইরার কাছে আসে। কিছু বলবি? তোর বয়ফ্রেন্ড এসেছে। কিছু খেয়েছিস নাকি? ক্যান্টিনে গেলাম, কিছু খেতে তো পারলাম না তোর বয়ফ্রেন্ডকে দেখে। এখানে তোর বলতে চলে এসেছে। কি আবল তাবল বকছিস? আমার বয়ফ্রেন্ড আসবে কোথা থেকে? গতকাল রাতে যে ছেলেটাকে নিয়ে তুই কাজী অফিসে এসেছিলি, সে ছেলেটা এসেছে। ওই ছেলে এখানে কেন আসবে? তা আমি কি জানি, তুই বরং এসে দেখে যা। চল তো আমার সাথে। ওরা বের হয়ে দেখার জন্য চলে আসে ক্যান্টিনে। ওখানে এসে ইরা একটু অবাক হয়। সেজন্য ওর সামনে আসে। কি ব্যাপার, আপনি এখানে কেন? আমারও সেম প্রশ্ন। এখানে আমি পড়াশোনা করি। আমি তো এসেছি এখানে খাবার খেতে। বাসায় কি রান্না করেননি? রান্না করতে ভালো লাগে না প্রতিদিন, সেজন্য বাইরেই খাই বেশিরভাগ সময়। তাই এখানে কি শুধু খেতেই এসেছেন, না অন্য কোনো কাজেও এসেছেন? এইটা ছেলেকে নামিয়ে দিলাম এখানে, পরে ভাবলাম ভিতরে এসে কিছু খেয়ে নেই। আবার শেষ করে যাওয়ার আগে দেখা করে যাবেন। ঠিক আছে। কিছুক্ষণ পর ওরা চারজনে ভার্সিটির ছাদে আসে। কি কথা বলুন? সত্যি এখানে তোর কোনো গার্লফ্রেন্ড নেই তো? আরে সত্যি বলছি, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। ঠিক আছে, তাহলে এখন যেতে পারিস। যাব,
তবে একটু লেট হবে। তাহলে চল 4 জন মিলে কিছুক্ষণ আড্ডা দিতে থাকি। ঠিক আছে, চলুন। ওরা আড্ডা দিতে থাকে। ইরা তো প্রিয়া আর রিমির কাণ্ড দেখে অবাক হয়, কেননা ওরা আকাশের দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ ধরে, সেই জন্য। এই তোরা কি কখনো ভালো হবি না? আমরা কি করলাম? সেটাই তো, আমরা কি করেছি? মনে হচ্ছে তোরা দুজন কিছুই জানিস না। আচ্ছা, ওনারা কি করেছে? ওরা কি করেছে তা তোমাকে এখন জানতে হবে না, তুমি তোমার কাজে যাও এখন। কি আর করার, ওখান থেকে বের হয়ে চলে আসে লাইব্রেরিতে, কেননা হিরোইনের কারবার সবসময় লাইব্রেরি থেকেই হয়ে থাকে। কিভাবে হয় তা আপনারা আমার থেকে অনেক গল্পের মধ্যে জেনেছেন, যারা এখনও জানেন না তাদের জন্য নতুন করে বলে। লাইব্রেরি এসে বইগুলো দেখতে থাকে, কোথাও কোনো বইয়ের পৃষ্ঠা কাটা আছে কিনা। কিছুক্ষণ চেক করার পর এই বইগুলোর মাঝখানে ঠিক হিরোইন রাখার মতো জায়গা কেটে রাখা হয়েছে, তাহলে তো এখান দিয়ে কিছু একটা হবে। বইয়ের গুলার ছবি উঠে আসে। অন্যদিকে ইরাও বাসায় আসে। আম্মু আম্মু কোথায় তুমি? কি হয়েছে, এভাবে ডাকছিস কেন? আর বলো না, আমার বান্ধবীগুলো এত লুচু হয়ে গেছে যা বলার বাহিরে। কেন রে, ওরা দুজন আবার কি করেছে? একটা ছেলে এসেছে, ওর ওই ছেলেকে দেখে কিভাবে যে তাকিয়েছিল তুমি যদি দেখতে। তোর এত খারাপ কেন লাগবে? তুই কি ছেলেটাকে চিনিস? চিনি তো। এবার বুঝতে পেরেছি। তুমি আবার কি বুঝলে? আর বাবা কোথায়? তোর বাবা তো অফিসে। তাছাড়া আমি যা বুঝেছি তা এখন তোকে ভাবতে হবে না, তুই বরং তোর কাজে যা। আমাকে বলো, আমিও একটু শুনি। বললাম তো তোকে শুনতে হবে না। ভালো লাগে না। অন্যদিকে স্যার, আসবো কি? আসো। তা কেউ বা করা এগুলা করছে তা কি জানো? কারা করেছে তা জানার জন্য আমি ছোট একটা ক্যামেরা ওখানে রেখে এসেছি। এটা অবশ্যই ভালো কাজ করছো। আচ্ছা তুমি দিকটা দেখো, আমি বাসায় গেলাম। রবি চৌধুরী বাসায় চলে আসে। আসার পর আচ্ছা শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো? আমাদের মেয়ে ইরা কিন্তু প্রেমে পড়েছে। কি বলো, তার প্রেমে আবার পড়লা? প্রেমে পড়েছে কিনা জানি না, তবে কিছুদিন বা মাস পরে ঠিকই পড়তে পারেন। তুমি কি করে বুঝলে? সেই সব তোমাকে জানতে হবে না, তুমি বরং এখন ফ্রেশ হয়ে আসো। রাতের বেলায় পরিবারের সবাই একসাথে খেতে বসে। হীরা, তোমাকে পড়াশোনা কেমন চলছে? এই তো আব্বু, অনেক ভালো। গতকাল রাতে কোথায় ছিলে? রুমেই তো ছিলাম। সত্যি বলছো তো? হ্যাঁ আব্বু, সত্যি বলছি। ঠিক আছে, যাও তাইলে রুমে। রুমে এসে শুয়ে পড়ে। অন্যদিকে বসের বাসায় যায়, মানে ম্যাকের ওখানে। আসবো কি? আসো। তা কোনো খবর আছে কি? খবর বলতে এখনো অনেক কিছু জানতে পারিনি। ছেলেটার নাম ঠিকানা কোনো কিছুই কি জানতে পারো নি? ছেলেটা তো জেলে নেই, কে ওকে ছাড়িয়ে নিয়ে গেছে। তার উপর পুলিশ স্টেশনে তো ওরা সিসিটিভি আমাদের দেখাবে না। ওই ছেলেকে যে করে হোক ধরতে হবে। কেন না, বড় বস যদি জানে তাহলে তো আমার রক্ষা নেই। আপনার ওপর কি বড় বস আছে? আছে। এখন যে কাজ দিচ্ছি সে কাজটা তাড়াতাড়ি করে শেষ করো। কাল একটা চালান আসবে, ওই চালানে যেন কোনো ভুল না হয়, এই বিষয়টাও কিন্তু অবশ্যই মাথায় যেন থাকে। ঠিক আছে, কাল আর কোনো ভুল হবে না। এখন তাহলে আসো। পরদিনে ঈশান এসে আকাশের বাসায়। আসবো কি? আয়। তা হঠাৎ কি মনে করে আমার বাসায়? এসেছি তোকে একটা কথা বলার জন্য। কি কথা? যা বলার তাড়াতাড়ি করে বল। আমি তো একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি। এটা তো খুশির সংবাদ। কিন্তু মেয়েটি তা জানে না। কথা শুনেই আকাশের মুখটা চুপসে গেল। এরকম গাঁজাখোর মার্কা কথা বললে মেরে তোর মুখটা ভেঙে দিব। পুরো কাহিনীটা তো শুনবি? শুনতেছি, বল। তুই শুধু আমার মনের কথাটা মেয়েটাকে বলে দিবি। প্রেম করবি তুই আর তোর কথাটা আমি বলবো মেয়েটিকে, এটা আবার কেমন কথা? তুই তো জানিস আমি এইসব বিষয় একদম কাঁচা। ঠিক আছে, বলে দিব। এখন চল, অন্য একটা জায়গায় যেতে হবে। এখন আবার কোথায়? আসলেই বুঝতে পারবি। এখন চল তো আমার সাথে। এরা বেরিয়ে পড়ে। অন্যদিকে ম্যাক ওর আস্তানায় কিছু হাতিয়ার আর হিরোইন নিয়ে আসে। তোরা দুজন এই পুরো হিরোইন সাপ্লাই দিবি। চিন্তা করবেন না, হয়ে যাবে। গত মাসে কিন্তু সাপ্লাই অনেক কম হয়েছে। বস কি করব বলেন, দাম তো বেড়েছে, সেজন্য আগের মতো আর বিক্রি হচ্ছে না। আমি তো কিছু জানি না, যেভাবে পারিস বিক্রি বাড়িয়ে নে। কোনো চিন্তা করবেন না, এবার সামনে নেব। আপনি শুধু কমিশনারের ব্যাপারটা একটু দেখবেন। সেটা নিয়ে তোদের এত ভাবতে হবে না। ঠিক আছে বস, গেলাম আমরা। তবে তোরা একটু সাবধানে থাকিস। কিছু কি হয়েছে? এবার নাকি অনেক ফলো করতেছে,
সেজন্য তোরা একটু সাবধানে থাকিস, নতুন কোনো লোককে বিশ্বাস করতে যাবে না। ওকে ভাই, তাই হবে। এরা দুইজন একটা ব্যাগে করে 50 প্যাকেট হেরোইন নিয়ে আসে। আসলে এরা দুইজন বর্তমানে কলেজের অনেক বড় পোস্টে আছে, ওদের সহজেই কেউ কিছু বলতে পারছে না। অন্যদিকে আকাশ ঈশান দুইজনে রাস্তায় হাঁটতে থাকে। তখন পুলিশ ওদের দেখতে পেয়ে, তোরা সেই ছেলেগুলা না কোন ছেলে? যারা রাস্তায় মেয়ে দেখলেই ওদের টিস করতে থাকিস? আপনার কোথাও ভুল হচ্ছে। দেখুন অফিসার, আপনার কোথাও ভুল হচ্ছে, আমরা ওইরকম ছেলে না। সব ছেলেরাই তো তোদের মতো কথা বলে। যদি সবাই একই রকম কথা বলে তাহলে আমরা এখন কয়জনেরটা বিশ্বাস করব? এদের ধরে নিয়ে চল। হাবিলদার ধরতে আসলে ওরা ধাক্কা মেরে ওখান থেকে পালিয়ে যায়। এদিকে নীরব ও নিবিড় দুইজন ভার্সিটিতে আসে। এই প্যাকেটগুলো জায়গা মতো রেখে দে। ঠিক আছে ভাই। শোন একটা কথা, কেউ জানে না তো? এখন পর্যন্ত তো কেউ জানে না। যদি সামনে কেউ জেনে যায় তাহলে আমাদের অবশ্যই জানাবি। ঠিক আছে, জানাবো। এরা তো ওদের ধান্দা করতে থাকে। অন্যদিকে আকাশ ঈশান তারা খেয়ে ভার্সিটির কাছেই চলে আসে। তুই কি ভার্সিটিতে যাবি এখন? এসেছি যখন, তখন একটু ঘুরে আসি। ঠিক আছে, চল তাহলে। ওরা পুরো ভার্সিটি ঘুরতে থাকে। তখন ঈশা একটা ছেলের সাথে ধাক্কা খায়। ওই ছেলে দাঁড়া এখানে। সরি ভাই, আমি খেয়াল করিনি। সরে বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? সব তো যায় না, কিন্তু সামান্য একটু ধাক্কা লেগেছে, এই সামান্য বিষয়ের জন্য তো সরি বলাই যায়। তুই কি জানিস আমি কে? না তো, কে আপনি? আমি ভার্সিটির একজন ভিপি, আমার কথায় পুরো ভার্সিটি চলে। সরি বললাম তো, তারপরেও এত ঝামেলা কেন করেছেন বলেন তো? কি তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা বলিস? এই ধর তো ওকে। নীরবের লোকেরা ঈশানকে ধরতে আসবে তখনই। 1 মিনিট, ও তো সরি বলেছে, তাহলে এই সামান্য একটা বিষয় নিয়ে এত হাঙ্গামা করার কি দরকার? তার আগে এটা বল, তুই কে আর আমাদের মাঝখানে এসে এত নাক গলাচ্ছিস কেন? আমি কে সেটা তোর জানার কোনো দরকার নেই। দেখেছেন ভাই, একটা বাহিরের ছেলে এসে আপনাকে তুই করে বলতেছে। এই একদম চামচামি করবি না। দেখেছেন ভাই, আপনার সামনে কিরকম বাজে ব্যবহার করতেছে আমাদের উপরে। এই এটার সাথে সাথে এটাকে নিয়ে চল। বুঝেছি, সোজা কথা এদের কোনো কাজ করবে না। তাহলে কি আগের রূপ ফিরে যাব? এছাড়া তো অন্য কোনো উপায়ও নেই আমার। তাহলে শুরু করি। তোরা কি দাঁড়িয়ে থাকবি নাকি মারামারি ও করবি? ওখানে ওদের মধ্যে মারামারি চলতে থাকে। আকাশ আর ঈশানের কাছে ওরা মোটেও কিছুই না, কেননা এরা হচ্ছে ট্রেনিং প্রাপ্ত। আর ওদের তো কথা নাই বললাম, 5 মিনিটে সবাইকে মেরে মাটিতে শুইয়ে দেয়। অনেকেই মারামারির ভিডিও করে রেখে যায়। এরা চলে যাবার পর ওইখানে নিবিড় আসে। কি করে হলো এইসব? নীরব নিবিড়কে সবটা বুঝিয়ে বলে। সবটা শোনার পর, আমাকে তো রাখতে পারতি। ভেবেছিলাম 10 জন মিলে ওদের দুজনকে এমনিতেই হারিয়ে দিতে পারবো, কিন্তু ওরা তো দেখতেছি আমাদের দেখেও। যা হওয়ার হয়েছে, তোদের তো হসপিটালে নিতে হবে। তার দরকার হবে না, ঠিক হয়ে যাব। এদিকে কিছু ঘন্টার ভেতরে ভিডিওটা নেটে ভাইরাল হয়ে যায়। ইরা তো আকাশের মারামারি দেখে পুরো ফিদা হয়ে যায়। সে ভিডিও ইরার মার পেছনে দাঁড়িয়ে দেখতে থাকে। তুই তাহলে এই ছেলেটার কথাই বলছিলি? তুমি কি বুঝলে? বুঝি আমি সব কিছুই, কেননা তোর বয়সটা কিন্তু আমি পার করে এসেছি। এটা তো ঠিক বলেছো, কিন্তু আমি আছি অন্য কিছু নিয়ে চিন্তায়। কেন রে, ছেলেটা কি কোনো গার্লফ্রেন্ড বা বউ আছে? থ্যাত মা, ওসব কিছু না। ও যাদের মেরেছে তাদের মধ্যে একজন ভার্সিটির ভিপি হয়। এখন ওরা তো ওকে ছাড়বে না। এতটা চিন্তা করতে হবে না। যে ছেলে একাই এদের মেরেছে, তাহলে বুঝে নে ছেলেটার মধ্যে কতটা সাহস আর শক্তি লুকিয়ে আছে। এটা ঠিক বলেছো, কিন্তু তারপরও বুঝতেই তো পারছো। তার ছেলেটাকে একদিন বাসায় তো নিয়ে আয়। এখনো তো ঠিক মতো ভাবি জমাতে পারলাম না। আগে ভালো করে যাচাই করি, তারপর না হয়। ঠিক আছে, তোর যেমনটা ইচ্ছে হয় কর। অন্যদিকে ম্যাকের লোকেরাও ভিডিও দেখে তারপর নীরবকে নিয়ে হাসতে থাকে। কিছুক্ষণ পর ওদের দেখতে আস্তানায় আসে। এটা কোনো কাজ করলে কি করব বলুন? ওদের যে এত শক্তি থাকবে তা কিন্তু জানা ছিল না। এরপর যদি ওরা আবার আসে তাহলে ওদের মেরে ফেলবে। আমার সামনে পড়তে ওদের মেরে ফেলবো। এরকম কিছু হলে তো আরো ভালো। পরদিন সকালবেলায় ইরা আকাশকে কল দিয়ে ভার্সিটিতে আসতে বলে। ভার্সিটি আসার পর, এখন বলো, আমাকে হঠাৎ করে ডাকার কারণ কি? আচ্ছা, তোমাকে কিছু ব্যক্তিগত প্রশ্ন করব কি? কি রকম প্রশ্ন? আচ্ছা, তুমি উবার ড্রাইভার তাই তো? কেন বলো তো? তাহলে এখন বাইক কেন? যখন যেটাতে সুবিধা হয় তখন সেটা নিয়ে বের হই আর কি। কাজে অফিসে যাব। আবারও কি করে বান্ধবীর বিয়ে দিবে নাকি? জি না, এবার বিয়েটা আমার নিজের। কথাটা বলে আকাশের দিকে তাকায়। তখন দেখে এতক্ষণ যে মুখে হাসি ছিল সেই মুখটা এখন কালো অন্ধকারে ঢেকে গিয়েছে। এক কথায় এখন শুধু চোখের পানি বের হওয়াই বাকি আছে, যা আকাশের চোখের দিকে তাকালেই বোঝা যাচ্ছে। কি হলো, খুশি হওনি? খুশি মানে আমি তো অনেক খুশি হয়েছি।
তাহলে বাইক রেখে গাড়ি নিয়ে আসো। গাড়ি কেন? আমি যাব, আমার বর যাবে, আমার বান্ধবী যাবে, তোমার বাইকে জায়গা হবে না। এই কথাটা আগেই বলতে, আমি গাড়ি নিয়ে আসতাম। তুমি তো গাড়িই চালাও। আচ্ছা এখন যাও, তবে একটু তাড়াতাড়ি আসিও। আকাশ চোখের পানি লুকিয়ে বের হয়। তারপর ইরা ওর মাকে কল দিয়ে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলে। উনি সবটা বোঝার পর, কিন্তু এখন কি করবি তুই? যদি সত্যি সত্যি করে ফেলি তোমাদের কি কোনো সমস্যা হবে কি? কিন্তু তাই বলে এভাবে? পরে তো সময় নাও পেতে পারি, এখনই তো সুযোগ আছে। ঠিক আছে, যা ভালো মনিস করিস। তুমি কিন্তু বাবাকে এ ব্যাপারে এখন কিছুই জানাবে না, পরে আমি একটা কিছু ব্যবস্থা করে নিব। ছেলেটা আজও আসবে তো? আসবে। 30 মিনিট পর আকাশ আসে, তবে ওর চোখে ছিল অনেক লাল। ইরা তো দেখেই বুঝে ফেলেছে। বাকিরা কোথায়? বান্ধবীগুলো এখানে। ঠিক আছে, গাড়িতে বসুন, আমি একটু পানি নিয়ে আসতেছি। এই নাও পানি, চোখ ধুয়ে নাও, মনে হচ্ছে ময়লা অনেক পড়েছে। ঠিক ধরেছ, রাস্তায় অনেকগুলো ধুলো ছিল। ইরার থেকে পানি নিয়ে চোখে ছুঁয়ে নেয়। বাকিরা তো ভিতরে বসে পড়ে। আকাশও বসতে যাবে, তখন কেউ একজন পেছন থেকে কাঁধে হাত রাখে। পেছনে তাকিয়ে দেখে নিবিড় দাঁড়িয়ে আছে। কে আপনি? এভাবে হাত দিয়ে রেখেছেন কেন? আমি কে তা তুই একটু পরে জানতে পারবি। ওই তোরা একে আগে একটু খাতির যত্ন করে নে। কথাটা শুনে পেছন থেকে 5টা ছেলে বের হয়। এইসব কি? আমাকে কেন মারতে চাইছো? তোকে কেন মারতে চেয়েছি তা তুই পরেও জানতে পারবি, অবশ্য ততক্ষণ পর্যন্ত যদি তুই বেঁচে থাকিস। এইভাবে বাকিরা আসে মারতে। আকাশ উল্টো ওদের মারতে থাকে। এইভাবে কিছুক্ষণ মারামারি করার পর একটা পর্যায়ে আকাশের মাথায় নিবিড় আঘাত করে। এরা গাড়ি থেকে বের হয়ে ধরার জন্য, কিন্তু ততক্ষণে নিবিড়ের লোকেরা ইরাকে ধরে ফেলে। এত তারা কিসের? এখনো কিছু হয়নি। দেখো, ভালো হবে না কিন্তু। তুই আমার ভালো তো কিছুই দেখলি না। ও এটাকে আগে মার। এরাকে কিছু করতে যাবে, আকাশ ততক্ষণ একটা পিস্তল বের করে ওখানে থাকা প্রত্যেকটা লোকের পায়ে গুলি করে। এতে ওদের অবস্থা তো বুঝতেই পারছেন কি হতে পারে। নিবিড়ের পায়ে গুলি লাগে, সেজন্য ওখানেই বসে পড়ে। ইরা এসে আকাশকে ধরে। চলো, তোমাকে হসপিটালে নিয়ে যাই। তোমার তো আজকে বিয়ে, তোমাকে তো কাজী অফিসে নিয়ে যেতে হবে। আরে বিয়ের চিন্তা পরে করা যাবে, এখন চলো তো হসপিটালে। হসপিটালে এনে আকাশের মাথায় ব্যান্ডেজ করে দেয়। তারপর আর কি, বিয়ে যে করবে সে অবস্থায় তো নেই আর। দেরি হয়ে যাচ্ছে তো, চলুন আপনাদের পৌঁছে দেই। রাখো তোমার বিয়ে। একে তোমার এই অবস্থা, তার উপরে তুমি বিয়ের পেছনে পড়ে আছো। আমার এরকম অবস্থার জন্য তুমি বিয়ে আটকে রাখবে নাকি? রাখবো। বিয়ে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তোমার বাসায় তো কেউ নেই। একটা কাজ করো, আজকে আমার বাসায় চলো, একটু সুস্থ হলে তোমার বাসায় চলে যেও। এভাবে বললে কি যাওয়া যায় নাকি? আমি যাব না তোমার বাসায়। তাহলে তোমার বাসায় নিয়ে চলো। এই বলে ইরাকে নিয়ে আকাশ ওর বাসায় আসে। রুমের মধ্যে আকাশকে রেখে ইরা রান্না করতে চলে আসে। তখনই ওর মা কল দেয়। কত দূর কি হলো? কিছুই তো জানালি না। তাহলে কি আজকে আর হবে না? এরকম অবস্থায় কি করে হবে বলো তো? তাহলে একটা কাজ কর, ওকে সত্যি কথাটা বলে দে, দেখবি ও অনেকটা সুস্থ হয়ে যাবে। আপাতত রান্না শেষ করে তারপর বলে দিব। এদিকে নিবিড় সহ বাকিরা তো হসপিটালে। নীরব ওদের দেখতে আসে, সাথে ম্যাকও। ওই দিন তো বড় বড় কথা বলছিলে, আজকে তোর এই অবস্থা করে ছেড়ে দিল। কি করব বলেন? ওর ভেটার কাছে যে পিস্তল থাকবে তা কি আর জানতাম নাকি? তাহলে তো পুলিশ জানানো দরকার। আমি খবর দিয়ে দিছি, ওনারা কিছুক্ষণ পরে আসবে। নীরব, তুমি ওদের সাথে কথা বলবে। আমি থাকলে উল্টো আমারই বিপদ হয়ে যাবে। ঠিক আছে বস। কিছুক্ষণ পর পুলিশ আসে। এসে ওদের এই অবস্থা দেখে সবাইকে জিজ্ঞেস করতে থাকে কি কি হয়েছিল। পরে ওরা সবটা বলতে থাকে। নাম কি জানেন? নাম তো যায় না, তবে এই হচ্ছে ছেলেটার ছবি। ওই ছেলের সাথে আর কেউ ছিল? একটা মেয়ে ছিল, ওই মেয়েটা আমাদের ভার্সিটিতেই পড়ে। আর ছেলেটা তো একটা গাড়ি নিয়ে এসেছে উবারে। এরকম একটা ছেলের কাছে পিস্তল আসবে কি করে? দেখুন, আমার লোককে গুলি করেছে, আবার আমার উপরে এসে হামলা করেছে। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? আপনাদের এই কেন টার্গেট করেছে ওটাই আগে জানতে হবে। এমনও হতে পারে অন্য কোনো দলের হয়ে কাজ করে সে। হওয়াটা স্বাভাবিক। আচ্ছা, আমি এই ছেলেকে ধরার ব্যবস্থা করতেছি, সাথে ওই মেয়েটিকেও। ঠিক আছে, তাই করুন। পুলিশ তো চলে আসে থানায়। অন্যদিকে এরা রান্না প্রায় শেষ হয়ে যায়। তারপর একটা প্লেটে করে খাবার নিয়ে রুমে আসে। হা করো, আমি খাইয়ে দিচ্ছি। তুমি কেন আমাকে খাওয়াবে? তাহলে কি অন্য কোনো মেয়ে আসার কথা ছিল? আমি তো তা বলিনি। একটু আগেই তো বললে। দেখো, তুই অন্য কারো হবু স্ত্রী, এভাবে এগুলো করছো। যদি সে জানতে পারে তাহলে তো তোমাকে বিয়েও করবে না। সে যদি না করতে চায় তাহলে তোমাকে করে নেব বিয়ে। যাকে ভালোবাসেন তাকে বিয়ে না করে আমাকে কেন করবেন বিয়ে? সে আমার খুশি, আমি যাকে ইচ্ছে বিয়ে করব, তাতে তোমার কোনো আপত্তি আছে?
আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি যে এখন আমার বাসায়, এটা যদি তোমার পরিবার বা তোমার হবু বর যদি জানে, তাহলে কি তোমাকে বিয়ে আর করতে চাইবে? না করলে নাই, আমার এত শখও নেই। এখন হা করো, আমি খাইয়ে দিচ্ছি। আমার তো হাত আছে। আমি খাইয়ে দিলে সমস্যা কি? এই হাত দুটো তো একটা সময়ে অন্য কাউকে খাইয়ে দিবে, তাহলে শুধু শুধু আমাকে এখন খাওয়ানোর কি দরকার? বেশি কথা বলতে না করেছি। কি করবে, ইরার কথা মতো হা করলো। ইরা খাইয়ে দিতে থাকে। রাতে ইরা আকাশের বাসায় থেকে যায়। যদিও আকাশ অনেকবার না করেছে, কিন্তু ইরা তো কোনো কথাই শুনছে না। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখে ইরা গোসল করে বের হলো। কি ব্যাপার, গোসল করতে কেন গেলে? এখন গোসল করতে তোমাকে জিজ্ঞেস করব নাকি? তাছাড়া তুমিও গোসল করে নাও। আমি কেন গোসল করব? করতে বলছি, করে নাও। এদিকে ইরা রাগ দেখে গোসল করে নেয়, তারপর কোট প্যান্ট পরায়। এরপর ওরা বেরিয়ে পড়ে কাজী অফিসের দিকে। ততক্ষণে রিমি ও রিয়া ওরা দুজনে চলে এসেছে। কাজী সাহেব, বিয়ে পড়ান। বিয়ে পড়াবে ভালো কথা, কিন্তু বর কোথায়? বর তো আমার পাশেই বসে আছে। ইরার কথা শুনে আকাশ চারিদিকে দেখতে থাকে। এখানে কাজী ছাড়া আর কোনো পুরুষ দেখতে পাচ্ছে না, সেজন্য এখানে তো আর কেউ নেই। থাকার দরকারও নেই, এখানেই সাইন করো। কি আছে এখানে? এখানে কি আছে তা জেনে তোর কোনো কাজ নেই। সাইন করতে বলছি, সাইন কর। ইরা রাগ দেখে সাইন করে দেয়। এরপর কাজী একটা মোনাচার ধরে, তারপর বিয়েটা পড়িয়ে দেয়। ওরা কাজী অফিস থেকে বের হওয়ার পর আমি তো কিছুই বুঝতে পারছি না। কোনো কিছু বুঝতে হবে না, এখন আমাকে বাসায় পৌঁছে দাও। রিমি আর রিয়া আলাদাভাবে যায়। ইরাকে বাইকে করে ওর বাসায় নামিয়ে দেয়। ভিতরে চলো। ভিতরে কেন? আসতে বলছি, আসো। এত প্রশ্ন কেন করো? আকাশ বেচারা বুঝতেই পারছে না কি হচ্ছে ওর সাথে, কেননা ও কি করবে না করবে তা ও নিজেই জানে না। ভেতরে আসলে ইরার মা আকাশকে বরণ করে নেয়। এইসব কি দরকার করার আন্টি? আন্টি কেন বলছো? আন্টি না বললে আর কি বলবো? মা বলে ডাকবে। ইরা, তুই কি ওকে কিছু বলিসনি? মা, ও এখন শকটে আছে। যা, ওকে সত্যিটা এবার বলে দে। বাবা কোথায়? আছে তো রুমে, চল নিয়ে যাই। ইরার আর ওর মা দুজন মিলে রফিক চৌধুরীকে সামলে আনে। রফিক চৌধুরী অন্যদিকে তাকিয়েছিল, সেজন্য কেউ কারোর মুখটা দেখতেও পাচ্ছে না। এই দেখো, তোমার মেয়ে কাকে কি নিয়ে এসেছে। দেখি তো কে সে ছেলে। উনি পিছনে ফিরে তাকায়। আকাশ ও রফিক চৌধুরী দুজনকে দেখে অনেকটা অবাক হয়ে যায়, কেননা ওনারা কেউ এটা আশা করেননি। আপনারা তো বুঝতেই পারছেন, আকাশ যেখানে কাজ করে সেই জায়গার বস হচ্ছে রফিক চৌধুরী, সাথে ইরার বাবা। ওনাকে দেখে কিছু বলতে যাবে তো তার আগেই, ইরা, তোর মাকে নিয়ে রুমে থেকে যা, ওর সাথে আমার কিছু কথা আছে। যা বলার আমাদের সামনেই বলো। কি তোমার পছন্দ হয়নি? বলছি তো, তোমরা যাও, ওর সাথে কথা বলে নেই। ওনারা যাওয়ার পর আকাশ, তুমি তো এখন জেনেছো ইরা আমারই মেয়ে। তুমি ইরাকে কিভাবে চিনো? আমার চিন্তা ভাবনা সবটা বলো তো। এরপর আকাশ রফিক চৌধুরীকে সবটা বলতে থাকে। আপনি তো সবকিছুই জানেন, সেজন্য নতুন করে আর কোনো কিছু বললাম না আপনাদের। উনি সবটা শোনার পর, ইরা, তুমি তোমার বাবা ব্যাপারটা সবটা জানো। আমাদের তো কাজই এটা, নিজের পরিচয় গোপন রেখে চলা। তুমি যে হীরাকে পছন্দ করো সেটা আমি তো তোমার কথায় বুঝতে পেরেছি। তুমি কাজ থেকে এখান থাকবে, কিন্তু আমার তো সব কিছু আছে। আমার একমাত্র মেয়ে হয়ে চলে গেলে আমরা একা থাকবো কি করে? এত করে যখন বলছেন তখন আমি থাকবো, তবে আমার পরিচয় ইরা যেন না জানে। যেখানে আমার পরিচয় জানে না সেখানে তোমার পরিচয় দেব কেন? চলো বাইরে। রফিক চৌধুরী বাইরে এসে, আকাশকে আমরা পছন্দ হয়েছে আর ওই আজ থেকে এই বাসায় থাকবে। ইরার তোর রুমে নিয়ে যা। 1 মিনিট, আমি এই বাসায় থাকবো তা তো বুঝলাম, কিন্তু ওনার রুমে কেন? এটা কেমন কথা বলছো? বিয়ের পরে স্বামী স্ত্রী একই রুমেই তো থাকে। বিয়ে তো হয়েছে ওনার, আমার তো বিয়ে হয়নি। কি আবল তাবল কথা বলছো আকাশ? আব্বু, আমি সবটা বলছি। আসলে আকাশ এটা জানে না ওর সাথে আমার যে বিয়ে হয়েছে। কি, তোমার সাথে আমার বিয়ে হয়েছে? ঠিক ধরছো, আমার সাথেই তোমার বিয়ে হয়েছে। এখন রুমে চলো, বাকি কথা তোমাকে রুমেই বলবো। রুমে নিয়ে আসে, তারপর বিছানায় ফেলে দেয় আকাশকে। তারপর অনেকটা ভিলেনের মতো আকাশের বুকের উপর ভর দেয়। তুমি কি বাচ্চা নাকি যে কিছুই বোঝো না? বিয়ে কিন্তু তোমার সাথেই হয়েছে। কি বলো? তুমি না বলেছিলে? আসলে আমি দেখতে চেয়েছিলাম তুমি আমাকে আজও পছন্দ করো কিনা, সেই জন্যই
তোমাকে মিথ্যা কথা বলি। যখন দেখেছি তোমার মন খারাপ হয়েছে তখনই বুঝতে পেরেছি তুমি আমাকে ভালোবাসো। এরপরেই সব কিছু তো তুমি জানোই। আমার সাথে এত বড় একটা খেলা খেললে? এরপর থেকে যে তোমার মন নিয়ে খেলবো তখন কি করবে? তবে তুমি যে আমাকে ভয় পাও এটা কিন্তু অস্বীকার যেতে পারবে না। এখন তোমার সাথে যা হবে ওটা থেকে তুমি বাঁচবে কি করে? আমিও দেখি তুমি কি করতে পারো। এরপর যা হয়েছে তা জেনে কাজ নেই। সকালবেলার নাস্তার টেবিলে বসে আছে সবাই। আকাশ, তুমি কোথায় বের হবে? কিছু কাজ আছে। না গেলে কি হয় না? তাছাড়া তুমি গাড়ি না চালিয়ে বাবার অফিসে কোনো একটা কাজে লেগে যাও। কোথাও যেতে হবে না তোমাকে। ইরা যখন বলছে তখন আজকে বাসা থেকে যাও। আজকে যে ওখানে যাওয়ার কথা তা কি ভুলে গিয়েছেন? তাইলে তুমিও যাও, আমিও আসতেছি। কোন জায়গায় যাওয়ার কথা? তাছাড়া আব্বু তোমার ঠিক কি কাজের কথা বলছে বলো তো? ওটা বাবার কাছ থেকে জেনে নিও। আমি তাহলে আসি এখন। আকাশ চলে যায়। এদিকে রফিক চৌধুরী কোনো রকম নিজেকে বাঁচিয়ে চলে আসে ওইখান থেকে। এদিকে এটা কি হলো? তো সেটাই ভাবছি, এদের মধ্যে হঠাৎ এত পিরিত জেগে উঠলো কখন? আমার কেন জানি মনে হচ্ছে বাবা আর আকাশ একজন আরেকজনকে অনেক আগে থেকেই চেনে। লক্ষ্য রাখতে হবে দুজনের ওপরেই। ঠিক বলছো। এদিকে আকাশ অফিসে এসে রেডি হয়ে নেয়। ততক্ষণে রফিক চৌধুরীও চলে আসে। তুমি তো আমাকে অল্পের জন্য ফাঁসিয়ে দিয়ে আসলে। আপনি নিজেই তো ভুলে গেলেন আজকের দিনের কথাটা। তবে সাবধান করবে কাজ। এতদিন তো নিজের জন্য বেঁচেছি, এখন ইরার জন্য নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। তাহলে চলি আমি। তোমার সাথে ঈশানকে নিয়ে যাও। ঠিক আছে। কিছুক্ষণ পর বেরিয়ে পড়ে। অন্যদিকে আকাশ ওর কাজ করতে থাকে। আসলে আকাশ এসেছে একটা জায়গা যেখানে কিছুক্ষণ পর আচাক হবে, সেজন্য ওরা সুযোগের অপেক্ষা করছে। এদিকে কি কাজ করছিস তোরা? তাড়াতাড়ি করে মালগুলো লোড কর। আমার তো তাড়াতাড়ি করতেছি। তাহলে এত লেট কেন হচ্ছে তোদের? কিন্তু কি করব, অনেক ভারী তো। ঠিক আছে, তাড়াতাড়ি কর। একটু পরেই কিন্তু অ্যাটাক করব। কিন্তু লোক তো অনেক। তো কি হয়েছে? অনেক কিছু হয়েছে, আমরা মাত্র 5 জন। ওরা তো 20 জন আছে। সেটাই তো বললাম। বকবক বন্ধ করে আমি যখন বলবো তখনই হামলা করবি। ঠিক আছে। এরপর আকাশ ইশারা করলে মুহূর্তের মধ্যেই 10 জনকে ওরা মেরে ফেলে। এতে বাকিরা চারিদিকে ছড়িয়ে পড়ে। এটা কি হলো? আমি তো সেটাই ভাবতেছি, ওদের কে খবর দিল? এখন কি করবেন? অ্যাটাক করতে থাক এক এক করে। এরাও অ্যাটাক করতে থাকে। এইভাবে 1 ঘন্টা পর এদের বসকে তো মেরে ফেলে, সাথে বাকিরাও। কিন্তু লড়াই করার সময় আকাশের হাতে একটা কেটে গিয়েছে, সেজন্য ঈশান মাল নিয়ে অফিসে যায় আর আকাশ অন্য একজন অফিসার নিয়ে আসে হসপিটাল। ওখানে ব্যান্ডেজ করা হয়ে যায়। অফিসে আসে, সব দেখে বলে, এটা কি করে হলো? গাছের কাটার সাথে লেগে। ইরা যদি দেখে তাইলে আমাকে তো কথা শোনাবে, সাথে তোমাকেও কি হাল করবে তা কি তুমি ভাবছো? বলবো যে নীরবের সাথে মারামারি করতে গিয়ে একটু লেগে গেছে। এই নীরবকেও আপনি বুঝবেন না। তুমি বাসায় যাও, দুজন একসাথে গেলে ওরা সন্দেহ করবে। আকাশ বাসায় যেতে থাকে। এদিকে কার এত বড় সাহস হলো আমার লোকজনের উপর এভাবে অ্যাটাক করার? কে করেছে তা এখন ও জানতে পারেনি, তবে ওরা যে পুলিশের কোনো লোক ছিল না সেটা কিন্তু শিওর আমি। তুই কি সব পুলিশ স্টেশন খবর নিয়েছিস? নিয়েই তো শিওর হলাম। কিন্তু বস, এখন কি করব? আমি তো কিছু জানি না। হয়তো মাল উদ্ধার করতে হবে, নয়তো ওদের ধরতে হবে যারা এই কাজটা করছে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি খোঁজ নিয়ে দেখতেছি কি করা যায়। যা করার তাড়াতাড়ি কর। এদিকে আসার এমন অবস্থা দেখে ইরার চোখে পানি চলে আসে। জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কি করে হলো এসব? আর এইভাবে কান্না করছো কেন? দেখো আমি ঠিক আছি, শুধু সামান্য একটু লেগেছে। তাই বলে কি এতটা লাগবে? 2 দিনে ঠিক হয়ে যাবে। ওরা রুমে চলে আসে। ইরা আবারও আকাশকে খাইয়ে দিতে থাকে। অন্যদিকে রফিক চৌধুরী অনেক রাত করে আসে, কেন আজকের মালগুলো হিসেব করে সেগুলোকে হেডকোয়ার্টারে পাঠানো হয়। উনি আসার পর আকাশের রুমে এসে দেখে যায়। দেখছো আব্বু কি হাল করেছে ওর? আকাশ, তুমি বরং 2-3টা ড্রেস নাও বাসা থেকে। ঠিক আছে। 2টা দিন কাটানো হয়ে এলে যদি বন্ধ করে দিই তাহলে আমি চলবো কি করে, সংসার চালাবো কি করে? সে সব তোমাকে নিয়ে ভাবতে হবে না।
তোমার টাকা লাগলে আমার থেকে নিয়ে যাবে। জি নাও। আচ্ছা যাও, গাড়ি বিক্রি করে দিয়ে নতুন একটা ব্যবস্থা করব। এই গাড়ি বিক্রি করে তো 10 লাখের বেশি পাবে না। তবে চিন্তা করো না, বাবার থেকে 10 লাখ ম্যানেজ করে নেব। আচ্ছা ঠিক আছে, এখন চলো তোমাকে নিয়ে কোথাও থেকে ঘুরে আসি। তোমার হাতে এরকম অবস্থা নিয়ে ঘুরতে যাবে? তো কি হয়েছে, কিছু হবে না। তুমি অপেক্ষা করো, আমি রেডি হয়ে নিচ্ছি। ঠিক আছে। ইরাকে নিয়ে বের হয়। ওরা বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে। তখন কিছু লোক ওদের দুজনকে ফলো করতে থাকে, যা আকাশ ঠিকই বুঝতে পেরেছে। সেজন্য ইরা তুমি এখানে বসো, আমি একটু আসছি। কোথায় যাবে? 7 থেকে 10 মিনিট লাগবে, তুমি বসো। তাড়াতাড়ি আসিও কিন্তু। বের হয়ে ওই ছেলেগুলোর কাছে আসে, দাঁড়ায়। আমাকে ফলো কেন করছো? আমরা কই আপনাকে ফলো করছি? এখানে আসা থেকে শুরু করে এখন পর্যন্ত ফলো করেই যাচ্ছ, ব্যাপারটা কি বলো তো? ব্যাপার যাই হয়ে থাকুক না কেন, তা কি তোকে বলতে হবে? বলতে তো হবেই। যদি না বলি তাহলে তোদের 5 জনের এমন হাল করবো যে সেটা সারা জীবন ধরে মনে রাখবি। তুই দেখেছিস আমরা এখানে 5 জন আছি, আর তুই একা। তাহলে সময় নষ্ট না করে এক হাত হয়ে যাক। তোর যখন মার খাওয়ার এত ইচ্ছে জেগেছে, তখন তোর সেই ইচ্ছেটা পূরণ করা যাক। তোরা ওকে ধর আগে। ওরা ধরতে আসবে, কিন্তু 1 মিনিটও টিকতে পারলো না। কেউ হাত পা ভেঙে ওখানেই পড়ে আছে। ওরা তো শেষ, এখন তুই বাকি। এবার ছেলেটিকে ফালাতে যাবে, একটা পাথর মেরে দেয়, এতে নিচে পড়ে যায়। তারপর ওর হাত ভেঙে দেয়। এখনো সময় আছে, সবটা বলে দে, নয়তো প্রাণটা কিন্তু থাকবে না। ছেলেটি কিছু বলতে যাবে, তখনই ওখানে ইরা চলে আসে। আকাশ, কি করছো তুমি? আরে ওকে ভিক্ষা দিচ্ছিলাম। কিন্তু তুমি তো ওকে ধরে কথা বলছিলে। আরে ওর খোঁজ খবর নিচ্ছিলাম, কি করে, বাসায় কে কে আছে, এইগুলো জিজ্ঞেস করছিলাম। তাহলে টাকা দিয়ে ভিতরে আসো। ঠিক আছে চলো। ওইভাবে ছেলেটিকে রেখে দেয়। তারপর ওরা দুজন এখানে অনেকটা জায়গায় ঘুরতে থাকে। কিছুক্ষণ পর ওই ছেলে বারবার এভাবে বেঁচে যায় কি করে? কি করবো বস, ওই ছেলের মা আর কৌশলের কাছে আমাদের কোনো লোকই তো পেরে উঠছে না। আচ্ছা, ও কি অন্য কোনো গ্যাংয়ের লোক নাকি কোন প্রশাসনের লোক? এটা তো জানা দরকার আগে, কিন্তু কিভাবে কি জানবো, কিছুই তো বুঝতে পারছি না। আমি খোঁজ নিয়ে দেখবো কি? একটা অপরিচিত ছেলেকে ওর পিছনে ফলো করতে বল, কোথায় যায়, কার কার সাথে কথা বলে, সেসব তথ্য যেন বের করে আমাকে দেয়। ঠিক আছে। পরদিন আকাশ রেডি হয়ে বের হয়। তখন তোমার গাড়িটা বিক্রি করে দিয়েছি অনলাইনে। আমাকে না বলেই? আরে ওই গাড়ির জন্য তো 15 লাখ টাকা দিতে রাজি হয়েছে। ওই গাড়ির নাম্বার প্লেটের দামই তো আরো বেশি। কিছু কি বললে? আচ্ছা আমি বের হলাম, কাজ আছে। ঠিক আছে, সাবধানে যাও। আচ্ছা যাই তাহলে, কোথাও যদি যাওয়ার ইচ্ছে হয় আমাকে বলে যেও। ঠিক আছে। বের হয়ে অফিসে চলে আসে। ওইখানে রফিক চৌধুরী বসে আছে। এত লেট হলো কেন? এরা তো আসতেই দিচ্ছে না, তার উপর গাড়িটা বিক্রি করে দিয়েছে। সরাসরি বিক্রি করছেও, আবার সেই গাড়ি কেউ কিনেও নিয়েছে। সে আর বলছি কি, এই মেয়েকে নিয়ে আমি আর পারি না। আমাকে বলছে আপনার সাথে কাজ না করে আলাদাভাবে ব্যবসায় করার জন্য। এর জন্য আমাকে 10 লক্ষ নিয়ে দিবে, আপনার থেকে বাকিটা গাড়ি বিক্রির জন্য। এই মেয়ে তো দেখি আমাকে বিপদে ফেলে দিবে। আচ্ছা একটা কথা, মার্কের ব্যাপার কোনো কিছু জানতে পেরেছো? ম্যাকের উপরেও আরো বড় একজন মাফিয়া আছে। তা তুমি জানো কি করে? কেননা একদিন আগে 5টা ছেলেকে মেরেছিলাম, কাছে কাছে যা তথ্য পেয়েছি এতে করে নিশ্চিত আমি। কিন্তু কে সে? কাল বাদে পরের দিন আমি ম্যাকের আস্তানায় আক্রমণ করব, তখন জানতে পারবো। তা কতজন লোক থাকবে? 15-20 জন হলেই হবে। ঠিক আছে, তোমার কি কি হাতিয়ার লাগবে আমাকে জানিয়ে দিও, সেজন্য রেডিতে করতে বলি। হাতিয়ারগুলোর নাম আর কি কি লাগবে তা বলে চলে আসে ও ট্রিমের লোকদের কাছে। তারপর ওদের সাথে এই কাজ নিয়ে আলোচনা করতে থাকে। আলোচনা শেষ হলে তাহলে সবাই প্রস্তুত হয়ে থেকো, এই ব্যাপারে কোনো তথ্য যেন বাহিরে না যায়। এখানে যারা আছে সবাই অনেক বিশ্বস্ত। তাহলে তোমরা বাকি সব কিছু গোছাতে থাকো। ওইখান থেকেও চলে আসে। এদিকে রাতে ইরা আকাশের বুকে মাথা রাখে। ওগো শুনছো? বলো। কাল আবার ঘুরতে যাব আমরা। কাল পরশু এই 2টা দিন ব্যস্ত থাকবো, বাসায় ফিরবো না। বাসায় ফিরবি না মানে? কোন মেয়ের কাছে যাবি? কথাটা বলতে বলতে বুকের ওপর থেকে উঠে, এরপর বুকের ওপর উঠে বসে যায়। তারপর হাত দিয়ে মাথাটা ভালো করে ধরে। আরে আরে কি করছো? আগে বল, কোন মেয়ের কাছে যাবি? আচার্য মেয়ের কাছে কেন যাব? নয়তো কোনো কাজ করে তে 2 দিন লাগবে।
যে বাসায় ফিরতে পারবি না? অনেক বড় কাজ, তবে চিন্তা করো না, আমি ফিরে আসবো। এই বলে ওরা ঘুমিয়ে পড়ে। সকালবেলায় আকাশের যাওয়ার সময় ইরাকে জড়িয়ে ধরে, সাথে চোখের অনেকটা ফোঁটাও পানি ফেলে। এরকম আচরণে ইরা কিছুটা অবাক হয়। কোনো কিছু বলতে যাবে তার আগেই বাবা ইরার খেয়াল রাখবেন, যদি ফিরে না আসি তাহলে ওকে সত্যিটা বলে দিবেন। তোমার উপরে আমার ভরসা আছে, তোমাকে যে ফিরতেই হবে। চলি তাহলে। বের হয়ে অফিসে আসে, ওখান থেকে লোকদের নিয়ে বেরিয়ে পড়ে। যাওয়ার আগে সবকিছু একবার চেক করে নেয়, কেননা একটা কিছু মিস হয়ে গেলে অনেক ঝামেলায় পড়তে হবে, সেই জন্য একটু পর 5টা হেলিকপ্টার 5 দিক দিয়ে যাবে। ওই আইল্যান্ড আমরা 5 দিক দিয়ে ঘিরে রাখবো। বুঝতে পেরেছি আমি। সবাই নিজেদের হাতিয়ারগুলো নিজ কাজে ব্যবহার করবে, যখন রকেট ব্যবহার করতে হবে তখন করবে, এর বাহিরে নষ্ট করবে না। বুঝতে পেরেছি। ম্যাক, ওকে কিন্তু আমার জীবিত চাই, যে কোনোভাবে ওকে বাঁচিয়ে রাখবে, কেননা ওর কাছ থেকে আমার অন্য তথ্য যে জানার বাকি আছে। হেলিকপ্টারের বাকিটা আলোচনা করতে করতে ওরা আসে আইল্যান্ডের কাছে। তারপর ওরা 5 দিক দিয়ে নেমে যায় এইদিকে। আমাদের আইল্যান্ডে 5টা হেলিকপ্টার নেমেছে। কি বলিস? জি বস। এখন কি করব আমরা? তাড়াতাড়ি করে লোকদের বলে দে যেন ওরা ছড়িয়ে পড়ে। ঠিক আছে বস। কিছু সময়ের মধ্যে পুরো আইল্যান্ডে ম্যাকের লোকেরা ছড়িয়ে পড়ে। তারপর শুরু হয় অ্যাটাক করা। দীর্ঘ 5 ঘন্টা পর ম্যাকের লোকেরাও তো মারা যায়, সাথে আকাশের সাথে আসা কিছু অফিসারও আহত হয়। মানে আকাশের সাথে আসা প্রত্যেকটা অফিসার বুলেট প্রুফ জ্যাকেটে ছিল, সেজন্য হাতেও পায়ে ছাড়া অন্য কোনো জায়গায় গুলি লাগার সম্ভাবনা নেই। রাত 8টা বাজে। এত রাতে এখান থেকে পালাবো কি করে? আমাদের তো অনেক লোক মারা গিয়েছে। ওরা তো হামলা করছে না। বস, ওরাও মনে হয় লুকিয়ে আছে, হয়তো আমাদের মতো দুর্বল হয়ে গেছে। অপদার্থ, ওরা এত সহজ দুর্বল হওয়ার লোক না। ওরা কিছু একটা প্ল্যান করতেছে। রাতের অন্ধকারে ও ট্রেনিং নিয়েছে। ওরা দিনের চেয়ে রাতে অ্যাটাক করে বেশি। এখন কি করবো তাহলে? আমরা আপাতত এখন লুকিয়ে থাকি সকাল পর্যন্ত, তারপর দেখি কি হয়। এদিকে আকাশ একটা হেলিকপ্টার করে যারা আহত হয়েছে তাদের পাঠিয়ে দেয়। এখন কি অ্যাটাক করব? ওরা আরও কতজন আছে তা আমরা এখনও জানি না, সামনে কি আছে তাও জানি না, সেজন্য সকাল পর্যন্ত অপেক্ষা করি। ততক্ষণে সবাই পালাক্রমে ঘুমিয়ে নাও। এরা ফলাক্রমে ঘুমাতে থাকে। ভোরবেলায় ওরা গোল হয়ে আস্তে আস্তে আইল্যান্ডের মাঝখানে চলে আসে। এখন কি অ্যাটাক করব? একটা কাজ করো, 3টা বাড়িতে 3টা রকেট মেরে দে। ঈশান 3টা রকেট মেরে দেয়, সাথে সাথে আকাশের অফিসার নিয়ে ওইদিকে দৌড় দেয়, কেননা রকেটের কারণে ম্যাকের লোকেরা বের হবে, তখন ওদের গুলি করে মারতে সুবিধা হবে। ঠিক তাই হলো, অনেক লোক মেরে ফেলা হলো। এদিকে ম্যাক ফালাতে যাবে, তখনই ওর পায়ে গুলি করে। আরে এত তারা কিসের? তুই কে? আমি কে সেটা বড় কথা না, তুই আমার এই প্রশ্নের উত্তর দে। কোন প্রশ্নের? তোর বড় বসের নাম আর ঠিকানা বলে দে। বলবো না। ঈশান, একটা কাজ করো তো। কি কাজ? ওর মোবাইল বা এখানে সার্ভার যে রুমটা আছে ওটা খুঁজে বের করো, কেননা রাতের ভিতরে ও ওর বড় বসের সাথে ঠিকই যোগাযোগ করেছে, সেজন্য তাড়াতাড়ি করে প্রমাণ নিতে হবে। আমাদেরও এখান থেকে বের হতে হবে, কেননা ওরা কোনো দিক দিয়ে আসে ঠিক নেই। ঠিক আছে, দেখতেছি। 5 মিনিট খোঁজার পর সার্ভার রুম তো পায়নি, কিন্তু ম্যাকের মোবাইল ঠিকই পেয়েছে, সেজন্য নাম্বার নিয়ে নেয়। সাথে ম্যাককে নিয়ে ওখান থেকে বিদায় হয়। ওরা যাবার 20 মিনিট পরেই ওখানে জ্যাকি আসে। জ্যাকি হচ্ছে ম্যাকের বড় বস। জ্যাকি এখানকার অবস্থা দেখে বুঝতে বাকি হলো না যে এখানে কেউ বেঁচে নেই। মেঘ কোথায়? দেখো ওর লাশ কোথাও পাওয়া যায় কিনা। জি বস, দেখতেছি। অনেক খোঁজার পরও ম্যাকের লাশ কোথাও খুঁজে পায়নি, সেজন্য ওরা ওখান থেকে চলে যায়। অন্যদিকে আকাশ ম্যাককে নিয়ে অফিসে ফিরে। আকাশকে সুস্থ রেখে রফিক চৌধুরী অনেকটা খুশি হয়। তোমার কিছু হয়নি, এতে আমি খুশি। যাদের পাঠিয়েছে ওরা ঠিক আছে তো? সবাই ঠিক আছে, সুস্থ হতে কয়েকটা সপ্তাহ লাগবে। তাও কিছু কি বলছে? এখনও তো কিছু তো বলেনি, সেই জন্য নিয়ে এসেছি। আগে ওর চিকিৎসা করতে হবে, তারপর ওর শরীরের সব তেল বের করব। তুমি বরং বাসায় যাও, হীরা তো না খেয়ে আছে গতকাল থেকে। এরকম পাগলামি কেউ করে? তুমি তাইলে যাও, না খেয়ে দিলে ও খাবে না। আপনি তাহলে এই দিকটা দেখুন, আমি ওই দিকটা গিয়ে দেখে আসি। স্লেঞ্জ হয়ে যাবে, তারপর না হয় যেও। ঠিক আছে। চেঞ্জ করে একটা বাইক নিয়ে বাসায় আসে। ইরার মা দরজা খুলে দেয়। তারপর আকাশ কিচেন রুমে গিয়ে খাবার এনে ইরার রুমে এসে, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ, সেজন্য করে নেড়ে যাচ্ছে। তখনই কতবার বলবো আম্মু, আমি খাবো না। যতক্ষণ পর্যন্ত আকাশ না আসবে ততক্ষণ পর্যন্ত আমি কিছুই খাবো না। কথাগুলো শুনে আকাশ নিজেকে অনেক ভাগ্যবান মনে করেছে, কেননা এরকম মেয়েকে স্ত্রী হিসেবে পাওয়া ভাগ্য হিসেবে ধরে নেওয়াই যায়। লক্ষ্মী বউ, আমার দরজাটা খুলো, দেখো আমি ফিরে এসেছি।
আকাশের কণ্ঠ শুনে লাফ মেরে বিছানা থেকে উঠে দৌড়ে এসে দরজা খুলতেই জড়িয়ে ধরে। এতে ভাতের প্লেটটা উঠে এসে নিজেই পড়ে যায়, যা ইরার আম্মু ঠিকই দেখে। কোথায় গিয়েছিলে আমাকে রেখে? তোমাকে ছাড়া থাকতে যে অনেক কষ্ট হচ্ছিল আমার। আরে আমি তো একটু কাজে গিয়েছিলাম, কিন্তু তুমি একই চেহারা করেছো, একদম পেতনির মতো লাগছে। এরকম পেতনির মতো থাকলে কিন্তু আমি আর তোমার কাছে আসবো না। কি বললি তুই? আমি পেতনি হই আর রূপসী হই? আমার সাথেই তোকে থাকতে হবে, বুঝলি? একটু আগেই তো কান্না করছিলে, এরই মধ্যে আবার রাগ উঠে গেল। যাও, খাবার নিয়ে আসলাম, তাও তোমার ধাক্কায় সব নিচে পড়ে গেল। সামান্য আমার ধাক্কায় একটা প্লেট সামলাতে পারো না, সেখানে আবার এসেছো আমাকে সামলাতে? এত সোজা নাকি? তুমি ফ্রেশ হও, আমি আবার খাবার নিয়ে আসতেছি। ওকে খাবার আনতে হবে না, আমি নিয়ে আসলাম। যাও দুজনে এখন খাবার খেয়ে নিজেদের মধ্যে কথা শেষ করে নাও। এদিকে আকাশ ফ্রেশ হয়ে এসে ইরাকে খাইয়ে দিচ্ছে, আবার ইরাও আকাশকে খাইয়ে দিচ্ছে। এইভাবে খাওয়ানো শেষ হলে দুজন ঘুমিয়ে পড়ে। রাতে রফিক চৌধুরী যখন বাসায় ফিরে তখন আকাশের সাথে ম্যাকের ব্যাপারে কথা বলতে থাকে। তারপর উনি নিজের রুমে চলে যায়। অন্যদিকে জ্যাকি কি করছে না শুনে আসি। ম্যাককে কোথায় নিয়ে গেছে? তার কি খোঁজ নেওয়া হয়েছে? জি বস, কিন্তু কি? যারা নিয়েছে ওই জায়গায় এসে ওদের উপরে হামলা করে মেয়েকে নিয়ে আসা কখনো সম্ভব না। কেন সম্ভব না? এরপরও লোকরা কিছু কথা বলে, যা শুনে জ্যাকিও একটু অবাক হয়। তো কি হয়েছে? ওরা যেমন সব কিছু নিয়ে হামলা করেছে, তেমনি আমরাও হামলা করব। আমাদের কাছে 200 জন লোক আছে, সাথে অস্ত্র থেকে শুরু করে রকেটও আছে, হেলিকপ্টার আছে 10টা। ওখানে তো 100 জন যেতে পারবে, বাকি লোকেরা? ওরা গাড়ি করেই আসবে, তবে আমাদের সাথেই। আমরা হেলিকপ্টার দিয়ে প্রথমে 5টা জায়গায় দেয়ালে হামলা করব। এতে 5টা জায়গা দিয়ে লোক ঢুকে হামলা করতে পারবে। এতে তো অনেক ভালো হবে। তাহলে এখন থেকে সব প্ল্যান করতে থাকি। ওকে বস। আচ্ছা, আমি বের হলাম। বের হচ্ছ মানে? এখন আবার কোথায় যাবে? কিছু কাজ আছে, কাজটা আমি শেষ করে নিই। কি কাজ শুনি? আচ্ছা, পরে বলবো, তবে চিন্তা করো না, আজকে তাড়াতাড়ি ফিরে আসবো। ঠিক আছে, যাও তাহলে। বেরিয়ে চলে আসে অফিসে। ওখানে এসে কথা বলতে থাকে ম্যাকের সাথে। দেখ, এমনিতে তোকে এখানে কেউ বাঁচাতেও আসবে না, আমি তোকে এখানেই রেখে দিয়ে সারাটা জীবন তোকে কষ্ট দিতে পারবো, কিন্তু তুই যদি চাস তোকে আমি সে কষ্ট থেকে মুক্ত করে দিতে পারবো। ওটা কিভাবে? তুই যদি আমাকে জ্যাকির সম্পর্কে সব তথ্য বলে দিস তাহলে আমি করতে পারবো। তুই আমাকে বোকা পেয়েছিস? তোকে কেন আমি বোকা ভাবতে যাব বলতো? দেখ, আমি তোকে কিছুই বলবো না। ঠিক আছে, যেমনটা তোর ইচ্ছে। এখানে থেকে সারাটা জীবন এভাবে কষ্ট করে যেতে হবে তোকে। বিকালবেলায় জ্যাকি ওর লোকদের সব প্ল্যান বোঝাতে থাকে। তখন কিন্তু বস, একটা সমস্যা। কি সমস্যা? আমাদের একটা গাড়ি মাল আসার কথা, ওই মালগুলো পেলে আরো ভালো হবে। কবে আসবে মালগুলো? একদিন পরেই আসবে। তাহলে 2 দিন অপেক্ষা করাই যায়। এদিকে বিকালে আকাশ যখন বাসায় ফিরে তখন ম্যাক কিছু বলছে? অনেকভাবে চেষ্টা করেছি, কোনোভাবেই তো রাজি হচ্ছে না। এখন তাইলে উপায় কি? দেখি না আরো 2 দিন, তবে এই 2 দিনে ওকে আরো কষ্ট দিতে হবে। যদি এত বড় কাজ না হয় তখন অন্য ব্যবস্থা না হয় নিব। কিছুক্ষণ পর ইরা ওর রুমে আসে, এসে ওদের সাথে গল্প করতে থাকে। কিছুক্ষণ পর চলো আমরা রুমে যাই। আকাশ, তুমি তাইলে যাও, এই বিষয়ে পরে কথা বলবো। ঠিক আছে ইরা, চলো তাহলে। ওরা চলে আসে রুমে। ওখানে আসার পর তোমাকে যে জন্য ডাকলাম। শুনতেছি, বলো। আমার না বেবি লাগবে। তোমার কি বলো? তুমি নিজে তো একটা বাচ্চা, সেখানে তুমি আরেকটা বাচ্চাকে সামলাবে কি করে? যেখানে তোমাকে সামলাতে পারি সেখানে বাচ্চা সামলানো তো কোনো ব্যাপারই না। এই বাচ্চাটা তো মাঝে মাঝে তোমার কথা শুনে, কিন্তু তুমি যে বেবি চাচ্ছ সে বেবি কি আর তোমার কথা শুনবে? যেখানে বাচ্চার বাবা সব কথা শোনে সেখানে বাচ্চা শুনবে না, সেটা কি আদৌ হয়? ও তাই নাকি? জি মশাই, এই বলতে চাচ্ছি। চলো তাহলে। কোথায় যাব? বাচ্চা নিতে। চলো তাহলে। ওরা তো চলে যায়। পরদিন সকালবেলায় রফিক চৌধুরী চলে আসে অফিসে। তখন উনি কন্ট্রোল রুমে যায়। কি হয়েছে বলো? আমাদের রাডারে 10টা হেলিকপ্টার ধরা পড়েছে। কন্ট্যাক্ট করো। করেছি, কিন্তু ওরা কোনো প্রশ্ন জবাব দিচ্ছে না। তাছাড়া ওরা কিছু এই দিকে আসতেছে। ওদের এখানে আসতে কতক্ষণ সময় লাগবে? এই তো 1 ঘন্টা। সব ইউনিটদের খবর পাঠিয়ে দাও, তাইলে ওরা যদি হামলা করার মতো পরিস্থিতি করে তাইলে তোমরাও অ্যাটাক করবে। ওকে স্যার। ওইদিকে রফিক চৌধুরী আকাশকে কল দেয়। তখন কল ইরা ধরে। হ্যাঁ আব্বু বলো। আকাশ কোথায়?
এই তো নাস্তা করতেছে। ওর থেকে মোবাইলটা দাও। এই নাও বাবা, কথা বলবে। মোবাইল নিয়ে কথা বলতে থাকে। কথা বলা শেষ হলে আমি বের হব এখন। কোথায় যাবে আবার? একটা কাজ আছে, সে কাজে যেতে হবে। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। চিন্তা করো না, তাড়াতাড়ি ফিরে আসবো। যাওয়ার আগে একে আর একবার জড়িয়ে ধরে, তারপর বেরিয়ে পড়ে। জ্যাকির আসার আগেই আকাশ পৌঁছে যায়। তারপর নিজেকে পোশাকে দ্বারা ঢেকে ফেলে। খবর শিওর তো? 100% শিওর। আর 10 মিনিট লাগবে। তাহলে এখন থেকে সব কিছু রেডি করে তাক করে থাকো। ওরা যদি কোনোভাবে হামলা করে তাহলে আমরাও ছেড়ে দিব না, তবে ওরা হামলা করার আগে আমাদের হামলা করতে হবে। ঠিক আছে, হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে ওরা চলে আসে। ওরা একটা রকেটে এদের দিকে ছুঁড়ে মারে। এরাও পাল্টা একটা রকেট ওদেরকে তাক করে ছুঁড়ে মারে। এতে ওইগুলো হাওয়াতে নষ্ট হয়ে যায়। অন্যদিকে ওদের একটা হেলিকপ্টারও যেন নিচে না নামতে পারে, সবগুলো হাওয়াতে থাকা অবস্থায় নষ্ট করে দাও। ঠিক আছে। একদিকে ওপর দিয়ে হামলা, অন্যদিকে নিচ দিয়ে হামলা। জ্যাকি তো রকেট দিয়ে 3টা দেওয়াল নষ্ট করে ফেলেছে। সেখান দিয়ে ওর লোকেরা ভিতরে আসতে থাকে। এরপর ওরা 2 দিক দিয়েই ওদের সামলাতে থাকে এক এক করে। কিছুক্ষণ পর আপনি বাসায় চলে যান। তোমাকে একা রেখে বাসায় কিভাবে যাব? আপনার বাসায় থাকাটা জরুরি। যদি দুজনেরই কিছু হয়ে যায় তাহলে মা আর ইরার দেখাশোনা কে করবে? কিন্তু তুমি না বাঁচলে তো ইরাও বাঁচবে না। আমি নিজের প্রাণটা অবশ্যই বাঁচিয়ে রাখবো। আপনি যান এখান থেকে। রফিক চৌধুরীকে অন্য একটা রাস্তা দিয়ে বের করে দেয়। এদিকে ওরা কিভাবে জানলো আমরা যে আসবো? এদের কাছে রাডার আছে। এই জন্য এরা আগ থেকে সবটা জেনে গিয়েছিল। এখন কি করবেন? যে পরিকল্পনা করেছি তা যেন কোনোভাবেই বেচতে না যায়। ওকে বস। এরা এদের মতো করে হামলা করতে থাকে। অন্যদিকে আকাশ মোটামুটি যাকে যেভাবে পারছে সেইভাবে মারতে থাকে। এদিকে কেউ থানায় খবর দেয়। পুলিশ কথাটা শোনার পর কি যে বলেন, আমাদের এখানে কাজ কি বলুন? আমাদের 5 জনের শক্তি ওদের একজনের কাছে আছে। আমরা 50 জন মিলে যা করতে পারবো না, ওনারা 10 জনে তা করে ফেলতে পারবে। সেজন্য আমরা এই নিয়ে ভাবি না। অন্যদিকে রফিক চৌধুরী বাসায় আসে, তবে ওনার চোখে চিন্তার ছাপ লেগে আছে। আব্বু, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? তুমি ঠিক আছো তো? আমি তো ঠিক আছি, কিন্তু কিন্তু কি আব্বু, কিছু হয়েছে? আকাশে যে অনেক বিপদ। কি বলছো আব্বু? কি হয়েছে আকাশের? চুপ করে আছো কেন? বলো কি হয়েছে। কি হয়েছে? তোমরা চলো আমার সাথে। চলো আব্বু। রফিক চৌধুরী এদের নিয়ে অফিসের কাছে আসে। দূর থেকে গুলির শব্দ আর আগুনের ধোঁয়া দেখতে পাচ্ছে। আব্বু, এটা তো ঠিক ধরেছিস। কিন্তু এখানে আকাশ কি করে? ওই কি করে তা কি তুই জানতে পারবি একটু পরেই। আব্বু, আমি আকাশের কাছে যাব। এখন না যাওয়া মানে নিজের জীবনটাকে শেষ করে দেওয়া। কিন্তু আকাশ যে শেষ হয়ে যাবে তার বেলায়? রফিক, ওর কিছু হবে না, ভরসা রাখ। ওনারা গাড়িতে বসে আছে। এরা তো কেঁদেই চলেছে। 30 মিনিট পর তা জ্যাকি, এখন কি করবি? আমাকে ছেড়ে দে। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই এখানে এসেছিস হামলা করতে? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। তোদের তো কোনো ক্ষমা নেই। ওদের বন্দুকের সামনে রেখে রফিক চৌধুরীকে কল দিয়ে সবটা বলে। উনি সবটা শোনার পর ভেতরে আসতে থাকে। ততক্ষণে আকাশ, জ্যাকি ও ম্যাক দুজনকেই মেরে ফেলে। পেছনে তাকিয়ে দেখে ইরা ও তার মা বাবা দাঁড়িয়ে আছে। ইরা তো আকাশকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে। আকাশ, তোমার কিছু হয়নি তো? এই দেখো, আমি ঠিক আছি, আমার কোনো কিছুই হয়নি। কিন্তু তুমি এখানে কেন? আমার তো এখানেই থাকার কথা। তুমি তো উবারের গাড়ি চালাও, কিন্তু এটা তো। ইরা, তুই যা ভাবছিস ব্যাপারটা তা না। তাহলে ব্যাপারটা কি? আকাশ একজন র্যাব অফিসার। এই র্যাব একটার হেড। কি বলছো তুমি? এতগুলো বছর ধরে তোমার সাথে আমি সংসার করতেছি, অথচ তুমি আমাকে একবারও জানতে দিলে না। আমাদের পরিচয় যে গোপন রেখে কাজ করতে হয়, সেজন্যই চাইলে আমরাও কাউকে নিজের পরিচয় বলতে পারি না। কিন্তু বাবা, আকাশকে তাহলে কোনো উবার ড্রাইভার না? না, এরা আকাশ একজন বেস্ট রাউড অফিসার। যখন আমি দেখেছি তুই যাকে বিয়ে করছিস সে আমার ছিল, তাই আমি মেনে নিয়েছি। কেন, আকাশ অনেক ভালো ছেলে। আব্বু না হয় বলেনি, কিন্তু তুই শয়তান ফাজিল তো আমাকে বলতে পারতি। বাবা তো বললে আমাদের পরিচয় গোপন রেখে কাজ করতে হয়। তাই বলে তুই আমার থেকে লুকাবি? আজ থেকে তুই আমার কাছেও আসবি না। এই বলে ইরা হাঁটা ধরে। আকাশ দৌড়ে এসে ইরাকে কোলে নিয়ে কিছুটা পথ হেঁটে উবার গাড়িতে এসে বসায়। এখানে কেন আনলি শয়তান? এই গাড়ির জন্যই তোমার সাথে পরিচয় হয়েছে, সেজন্য এই গাড়িতেই শেষ রোমান্সটা করে নেই। সেজন্য বন্ধুরা, এরা এদের কাজ করুক আর
এখানেই একজন ছদ্মবেশী উবার ড্রাইভারের কাহিনী শেষ হয়।